করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির প্রায় ২ মাস পর সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি নেত্রী বেগম জিয়া। থাকবেন চিকিৎসকদের তত্ত্বাবধানে। দেশে করোনায় ১.৫ মাসে সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু। খুলনা বিভাগেই মারা গেছেন ২৪ জন। মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকাদান শুরু। আবু তহাকে গুমের অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, বলছেন নাগরিক প্রতিনিধিরা। বিব্রত আন্দোলনকারীরাও দ্বিতীয় স্ত্রী জামায়াত নেতার মেয়ে মূল হোতা। রাতের অল্প বৃষ্টিতেই পানির নিচে চট্টগ্রামের অনেক এলাকা। ৩ সংস্থার সমন্বয়হীনতায় দুর্ভোগে নগরবাসী। বর্ষা শুরু হতে না হতেই সিরাজগঞ্জে যমুনার ভাঙন। এবং মুজিব শতবর্ষে নতুন করে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ১.৫ লাখের বেশি ভূমিহীন পরিবার। কাল ভিডিও কনফারেন্সে বাড়ি ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। বাংলার সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ১.৫ মাসের বেশি সময় পর গুলশানে নিজ বাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ৭টার পর তিনি বাসায় ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। করোনায় আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্যগত জটিলতায় গত ২৭শে এপ্রিল বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। অবস্থার অবনতি হলে তাকে ৩রা মে সিসিইউতে নেওয়া হয়। এর মধ্যে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার আবেদন করা হলেও আইনি জটিলতায় তা আটকে যায়। করোনার পাশাপাশি আর্থ্রাইটিস সমস্যা, ফুসফুসে পানি জমা ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন বেগম জিয়া। গত ১০ এপ্রিল তার করোনা পরীক্ষা হলে ১১ এপ্রিল বেগম জিয়ার করোনা পজিটিভ আসে। এর ২৭ দিন পর কোভিড মুক্ত হলেও দলের পক্ষ থেকে জানানো হয় কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন বেগম জিয়া। দেশে করোনায় ১.৫ মাসে সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগেই মারা গেছেন ২৪ জন। ঢাকায় ১৪ এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১১ জন। সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে গোটা দেশেই। রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। লাগামই টানা যাচ্ছে না করোনা সংক্রমণের। ৩ গুণ শক্তিশালী ভারতীয় ভেরিয়েন্ট ছড়াচ্ছে দ্রুত গতিতে। হাসপাতালের শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা। কঠোর লকডাউনেও কোনো কাজ হচ্ছে না। সবশেষ ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ২৪, চট্টগ্রামে ১১ ও রাজশাহী বিভাগে ৮ জন মারা গেছেন। খুলনায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৮% ছাড়িয়েছে। ১৩০ শয্যার হাসপাতালে ভর্তি ১৫৫ জন। খুলনার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, তাই জন্য একটু আতঙ্কের মধ্যেও আছি। আগামীকাল হতে আশা করছি খুলনা সদর হাসপাতালে ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে রূপান্তরিত করা সম্ভব হবে। করোনার আরেক হটস্পট সাতক্ষীরায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ৬০.৮৭%। তৃতীয় দফা লকডাউন চললেও মানছেন না সাধারণ মানুষ। এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ নাই। প্রতিনিয়ত যে পরিমাণে রোগী ট্রিটমেন্ট দরকার সেই পরিমাণ তো তারা পাচ্ছে না। সীমান্ত জেলা রাজশাহীতে রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটে অতিরিক্ত শয্যা সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বসে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেছে ছেলে, আমার হাত পা সব ছেড়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রতিদিন রোগীর অনেক চাপ, একজন গেলে আরেকজন আসতেছে, বেড ফাঁকা থাকছে না। এছাড়া যশোরে শনাক্তের হার ৩৯%, কুষ্টিয়ায় ৩০, চুয়াডাঙ্গায় ৩৬.৫৩, নাটোরে প্রায় ৩৮% এবং নওগাঁয় ৩৫%। আহসানুল করিম, সময় সংবাদ। এই মুহূর্তে খুলনার রয়্যাল মোড়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। করোনার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল। ফারিয়া, খুলনায় সংক্রমণের হার বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে ৩৪% থেকে এই মুহূর্তে প্রায় ৩৯% দাঁড়িয়েছে। তো খুলনায় মৃত্যুর যে হার আমরা দেখতে পাচ্ছি, গত ৭ তারিখ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল খুলনায় বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে প্রথম দফায় ১০ তারিখ পর্যন্ত মারা গিয়েছিল ১৫ জন এবং খুলনায় ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা ৯ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে খুলনায়, কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং যেখানে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০-এর মধ্যে ওঠানামা করতো, এই মুহূর্তে সেখানে ৩৯%। তো আমরা এর থেকে বোঝা যায় যে খুলনায় যে আইন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল মানুষ কিন্তু মানছেন না সেইগুলো, এবং না মানার কারণে কিন্তু সংক্রমণের হারটা কিন্তু বেশি বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খুলনা শহরের যে ৭ রাস্তার মোড়, রয়্যাল মোড়, এসব এলাকাতে কি পরিমাণ মানুষ
মাস্ক ব্যবহার করছে না, স্বাস্থ্যবিধি মানছেন না, যত্রতত্র তারা চলাফেরা করছে, আর যে কারণেই কিন্তু সংক্রমণের হারও তেমন বাড়ছে। আমরা খুলনা বিভাগে আজকের যদি তথ্য জানাই যে সেখানে খুলনা বিভাগে আজকে 22 জন মারা গেছে, সেই হিসেবে খুলনাতেই 11 জন খুলনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে 8 জন করোনা আক্রান্ত হয়ে এবং বাকি 3 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে যশোরের 2 জন, খুলনার 2 জন, পিরোজপুরের 1 জন এবং সাতক্ষীরার 3 জন রয়েছে। তো আমরা প্রতিদিন যে তালিকা দেখতে পাচ্ছি বা যেখানে রোগীদের চাপ দেখতে পাচ্ছি করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে, সেখানে কিন্তু প্রচুর রোগী, যেখানে আসন সংখ্যা 130 সেখানে 155 জন আজকে অবস্থান করছে। পাশাপাশি আগামীকাল থেকে চালু হচ্ছে খুলনা সদর হাসপাতালে 70 শয্যা বিশিষ্ট করোনা সেখানে ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। তবে সেখানে আইসিইউর ব্যবস্থা নেই বা সেখানে যে লিফটের ব্যবস্থা সেখানেও নাই, তবে 4 তলা পর্যন্ত সেখানে রোগী থাকবে এবং সেখানে নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে যাতে করোনা সংক্রমণে যারা সংক্রমিত হয়ে আসবে, চিকিৎসা নিতে আসবে মুমূর্ষু অবস্থায়, তাদেরকে এখানে চিকিৎসা সেবা দিতে পারে। তো আমরা আজকে যে সভাটি অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, সেখানে নতুন করে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে 7 দিনের জন্য এবং সেখানে বলা হয়েছে যে ওই 7 দিন বিধিনিষেধ থাকবে, খুবই কড়াকড়ি আরোপ করা হবে এবং প্রশাসনের যে নজরদারি সেটি আরও বেশি বাড়ানো হবে। তো সব মিলে আমার কাছে এই ছিল ফারিয়া খুলনার লকডাউন এবং খুলনার করোনা সংক্রমণ এবং করোনা যে অবস্থা সার্বিক তার সর্বশেষ খবর। করোনার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে খুলনার রয়্যাল মোড় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। এদিকে চট্টগ্রামেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট। গত কয়েকদিনে সংক্রমণ ও মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সীমান্তবর্তী এলাকায় ঢিলেঢালা লকডাউন আর অবাধ পরিবহন চলাচলের কারণেই আক্রান্তের হার বেড়েই যাচ্ছে। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। করোনার ভারতীয় ডেল্টা ধরনের প্রকোপ এবার দেশের সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে বৃহত্তর চট্টগ্রাম বিভাগেও হানা দিয়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে করোনায় মৃত্যু ও নতুন আক্রান্ত দুটোই বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 15 জন, যা দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এমনকি অধিক ঝুঁকিপূর্ণ বিভাগ রাজশাহী ও খুলনার চেয়েও বেশি। আর জেলা সিভিল সার্জন অফিস থেকে শনিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার মধ্যে উপজেলার চেয়ে নগরীতে এই সংখ্যা দিন দিন বাড়ছে। এ অবস্থায় সংকটাপন্ন রোগী নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আসছে স্বজনরা। হঠাৎ রাতের বেলা কাশি শুরু হইতো, জ্বর হইতো, ওইরকম মানে হঠাৎ করে আবার জ্বর চলে যেত, কিন্তু আবার হঠাৎ আসতো এরকম। তো এখান থেকে নিয়ে এখানে আনা হয়েছে। পজিটিভ আজকে 4 দিন হয়েছে। 4 দিন থেকে আগে থেকে এখন আজকে অক্সিজেন এখন 98 পয়েন্ট আছে। তখন ভর্তি করেছিলাম, তখন একটু পরিস্থিতি খারাপ ছিল, এখন একটু ভালো আছে। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ভেরিয়েন্ট সীমান্তবর্তী এলাকা ছেড়ে এখন তা সামাজিক সংক্রমণের রূপ নিয়েছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামেও। যাদের কাছে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে তারা কখনোই বিদেশ ভ্রমণ করেননি, তারা ভারত যাননি, কিংবা তাদের পরিবারে কেউ ভারত গেছেন এমন কোনো প্রমাণও মেলেনি। অর্থাৎ সামাজিক সংক্রমণের শিকার হয়ে তারা এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন। কোরবানির ঈদ নিকটবর্তী হবে, গরু ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে পশুগুলো নিয়ে আসতে শুরু করবেন, পশুর হাট বসবে। এতে এই সামাজিক সংক্রমণ কিন্তু ধীরে ধীরে আরও বেড়ে যাবে। দেশে করোনার অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর লকডাউন যদি কঠোরভাবে কার্যকর করা না যায়, তাহলে এই সংক্রমণ অন্যান্য এলাকায় আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্কবার্তা বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তরুণ ইসলামী বক্তা আবু তহাকে গুম করার অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হয়েছে বলে মনে করেন নাগরিক প্রতিনিধিরা। এমনকি তার খোঁজে আন্দোলনরতরাও এখন বিব্রত। এদিকে তহার দ্বিতীয় স্ত্রী জামায়াত নেতার মেয়ে সাবিকুন নাহার এই ষড়যন্ত্রের মূল হোতা বলে মনে করছেন অনেকেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী তহাকে দেখছেন ভিকটিম হিসেবে। তরিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করেছেন রতন সরকার।
তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে গুমের অভিযোগ তুলে তার দ্বিতীয় স্ত্রী ঢাকার লালমাটিয়ায় অবস্থানরত সাকিবুন নাহার তোলপাড় করেন সারা দেশ। স্থানীয় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেলেও বিদেশি গণমাধ্যমের সঙ্গে ঠিকই যোগাযোগ করেন এবং তার স্বামীর গুমের ব্যাপারে পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলেন। তার এই বক্তব্যে সরকার ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। এই অবস্থায় হঠাৎ করেই তার দেখা মেলে প্রথম স্ত্রীর বাপের বাড়িতে। শুক্রবার জুমার নামাজের আগে রংপুর নগরীর চারতলা এলাকায় তাকে দেখে অবাক হন প্রতিবেশীরাও। কি ব্যাপারটা বুঝে যে কথা বলা যাবে না এখন। আমার সঙ্গে কোনো কথা হয়নি, মনে করলাম যে অফিস থেকে আসছি, যখন অফিস থেকে আসি আর তার সাথে কথা বলবো। শুক্রবার গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তোহা জানান অন্য কোনো কারণে নয়, পারিবারিক কারণে প্রথমে গাইবান্ধায় বন্ধুর বাসায় আত্মগোপন করেছিলেন তিনি। একই স্বীকারোক্তি দেওয়ার পর রাতেই তাদের নিজ নিজ জিম্মায় ছেড়ে দেন আদালত। তবে কি সেই পারিবারিক কারণ, এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছে পুলিশ আইনজীবী তোহা ও তার স্বজনেরা। তোহার গুমের অভিযোগ তুলে মানববন্ধন, ফেসবুকে পরিস্থিতি বিক্ষুব্ধ করে তুলতে দেখা গেছে বিএনপি, জামাত, ছাত্র শিবির ও বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের। সরকার কর্তৃক আটক বা গুম করা হয়েছে, এইভাবে একটা গুজব ছড়িয়ে দেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত সরকার বিরোধী ষড়যন্ত্র বলে মনে করছেন অনেকে। তোহার প্রথম স্ত্রী আবিদা নূরের রাজনৈতিক পরিচয় না থাকলেও দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার জামাত নেতার মেয়ে। এটা আসলে সরকারকে বেকায়দা ফেলার একটা বিষয় এবং এটা পিছনে আমার মনে হয় তদন্ত করা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তোলা হলেও তোহাকে ভিকটিম হিসেবে দেখা হচ্ছে কেন, অনেকের প্রশ্ন এটা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নিরাপত্তা শঙ্কার অজুহাত দেখিয়ে গাইবান্ধার ত্রিমোহিনীতে বন্ধু সিয়ামের অনুপস্থিতিতেই তার বাড়িতে আশ্রয় নেন ইসলামী বক্তা আবু তোহা। আশ্রয় নেওয়ার বিষয়টি বন্ধু সিয়ামকে কাউকে না জানাতে অনুরোধ করেন তিনি। সময় সংবাদকে সে কথাই জানালেন সিয়ামের মা নিশাত নাহার। ওই বাড়িতে টানা 7 দিন থাকলেও বাইরে বের হননি কখনো। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধা সদরের ত্রিমোহিনী বালুয়া সড়কের পাশে গাছগাছালি ঘেরা বন্ধু সিয়ামের নির্জন বাড়িটিতে গত 11 জুন শুক্রবার আশ্রয় নেন আবু তোহা মুহাম্মদ আদনান। নিরাপত্তাহীনতা ও ভীত সন্ত্রস্ত দাবি করে সেখানে তার অবস্থানের বিষয়টি তোহা গোপন রাখার অনুরোধ জানান তার বন্ধু সিয়ামের মায়ের কাছে। আমার ছেলের ফ্রেন্ড, ওর সঙ্গে তো আমাদের বেশ ঘনিষ্ঠতা, ও আমার ছেলের মতোই, ছোটবেলা থেকে ওর সঙ্গে পরিচয়। যাই হোক, আসছে আমার বাড়িতে, এসে ভীত সন্ত্রস্ত, একদম চোখ মুখ কেমন যেন লাগতেছে, আন্টি কাঁপতেছে, গায়ে পায় কি আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আন্টি আমি আপনার কাছে কয়েকদিন থাকবো। 18 জুন শুক্রবার পর্যন্ত টানা 7 দিন ওই বাড়ি থেকে বের হননি তোহা ও তার সঙ্গীরা। সিয়ামের মা নিজেই ছেলের ঘনিষ্ঠ বন্ধু তোহা ও তার সঙ্গীদের রান্না করে খাওয়াতেন। পাশের বাড়িতে থাকলেও তোহাদের অবস্থানের বিষয়ে জানতেন না বলে দাবি সিয়ামের চাচার। কয়েকদিন আগেই আমরা সবাই কোভিডে আক্রান্ত ছিলাম, সে কারণে আমরা আসলে এ বাড়ি ও বাড়ি খুব একটা যাতায়াত করি নাই। স্থানীয়রা জানান এর আগেও সিয়ামের বন্ধু পরিচয়ে এই এলাকায় একাধিকবার এসেছিলেন তোহা। বিভিন্ন মসজিদে জুমার নামাজে পাঠ করেন খুতবা দিচ্ছে শুক্রবারে একদিন, আর পাশে আর একটা মসজিদ আছে, ওখানে আসরের নামাজের পরে নামাজ পড়াইয়ে ওখানে বক্তব্য দিচ্ছে। ওই হাদিস নিয়ে বলতো আর কি, হাদিস কোরআন নিয়ে। তোহার বন্ধু সিয়ামের বাবা শরীফ নওয়াজ খান মারা যাওয়ার পর থেকে বাড়িটিতে একাই বাস করেন সিয়ামের মা নিশাত নাহার। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় বিনামূল্যে জমিসহ ঘর পাচ্ছেন তালিকাভুক্ত 53,000 ভূমিহীন পরিবার। এর মধ্যে ঘর নির্মাণ সহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। যাদের কখনো আশ্রয় আর আবাসনের ব্যবস্থা কল্পনা করারও সাহস হতো না, তাদেরই এবার মাথা গোঁজার ঠাঁই হবে আপন ঠিকানা। জীবনের মোড় ঘুরে যাবে এমন স্বপ্ন জাগানো ঘরগুলো এখন কেবল হস্তান্তরের অপেক্ষায়। প্রত্যেকটি ঘরে আছে 2টি কক্ষ, একটি বারান্দা, একটি বাথরুম ও রান্নাঘর। 2% জমির উপর নির্মিত এক একটি ঘর পাবেন ভূমিহীনরা। ঘর পাইছি মতো আমরা শান্তি করছো না, আগে মেঘের তৈরি খাইছি, আমি ভালো ঘরে আসছি,
আমি তাতে অনেক খুশি হয়েছি। আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় বরিশাল, ভোলা, বাগেরহাট, ঝিনাইদহ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হলো এমন ঘর। 20 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো হস্তান্তর করবেন। এই ঘরের সাথে 2% করে জমি তাদেরকে আমরা হস্তান্তর করব। স্বপ্ন পূরণ করায় কৃতজ্ঞ তালিকাভুক্তরা। তবে শুধু ঘর নয়, প্রকল্পে অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। অসুবিধাগুলো কিভাবে অতিক্রম করা যায় সে ব্যাপারে তারা যেন কাজ করেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রকৃত ভূমিহীনদের নির্বাচনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেন্ট্রালি উদ্বোধন করবেন। বিদ্যুৎ, পানি, সব ধরনের নাগরিক সুবিধা এখানে থাকবে। প্রকল্পের দ্বিতীয় ধাপে ঘর পাওয়ার অপেক্ষায় তালিকাভুক্ত 53,500 হতদরিদ্র পরিবার। এর আগে প্রথম দফায় 66,189টি ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর উপহার দেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। 3 ঘন্টায় মাত্র 11 মিলিমিটার বৃষ্টিতে ফের ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর বেশ কটি রাস্তা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। সাক্ষাৎ ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। নগরীর 16 2 নম্বর গেট হয়ে মুরাদপুর পুরো রাস্তা ডুবে আছে হাঁটু সমান পানিতে। একই পরিস্থিতি মহাত্মারহাট হয়ে নতুন চাঁদগাঁও থানা পর্যন্ত পুরো এলাকা যেন পানিতে থই থই করছে। জলবদ্ধতা নিয়ন্ত্রণ আনার উচিত। এটা আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে, বন্ধ হয়ে গেছে না, তার জন্য এগুলো ঠিক হলে তাহলে সমস্যা হবে না। আবহাওয়া অফিস জানায় শনিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 121 মিলিমিটার। জলবদ্ধতা এটা আমাদের জন্য এখন অভিশাপ। আমরা যারা চট্টগ্রামে বসবাস করি তাদের জন্য অভিশাপ। আমরা মনে হয় এই অভিশাপ থেকে রেহাই পাবো না। এই যে ড্রেনেজগুলো দেখেন, এখানে আমরা আসার সময় দেখলাম যে প্রচুর পলিথিন আটকায় আছে। তো আমরা তো নিজেরাই এটা জলবদ্ধতার সৃষ্টি করছি। তবে জলবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন সিটি মেয়র। কর্ণফুলী নদীর নব্যতা হ্রাস পেয়ে যাচ্ছে। দেখেন বিরাট পলিথিনের স্তর পড়ে গিয়েছে 4-5 মিটার। পলিথিন যতদিন বন্ধ না হবে, আমরা যতই চেষ্টা করি না কেন, দেখবেন এই জলবদ্ধতার হাত থেকে আমরা মুক্ত হতে পারবো না। দুপুর 12টার দিকে রাস্তার পানি কমে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। মাত্র 11.2 মিলিমিটার বৃষ্টিপাতে ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। বৃষ্টি হলেই চট্টগ্রাম ডুববে, এটি যেন এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। জলবদ্ধতা নিরসনে সরকারি সংস্থাগুলোর যেমন সমন্বয়হীনতার অভাব রয়েছে, তেমনি অসচেতন এই নগরবাসী। তার প্রমাণ হলো এই ড্রেন। আর এই ড্রেনেজের কারণেই এই পুরো এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষা শুরু হতে না হতেই সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা, গাছপালা ও ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধের কাজ হবে। অমৃত সেনের ছবি নিয়ে রিঙ্কু কুণ্ডু রিপোর্ট। যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে বাড়ছে স্রোতের তীব্রতা। ফলে সিরাজগঞ্জের এনায়েতপুর, শাহজাদপুর ও চৌহালিতে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে পাঁচিল, পাকড়তলা, আরকান্দি, ব্রাহ্মণগ্রাম সহ নতুন নতুন এলাকা। বিলীন হচ্ছে ঘরবাড়ি, বসতভিটা, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ে বসবাসরত মানুষদের। ভাঙন কবলিতদের দাবি, ভিটেমাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি 7 ভাঙা দিয়ে এখানে এসে বাড়ি করছি। আমার বাড়িটা নদীর কবলে চলে গেছে। আমার বাড়ি করার মতো আর অবস্থা নাই। নদী ভাঙ্গে আমার বাড়ির কাছে এসে আমরা রাতে ঘুম পাড়তে পারি না। আমরা সরকারের কাছে রিলিফ চাই না, কোনো কিছু চাই না। আমরা চাই নদী রক্ষা, বাঁধ নির্মাণ। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই মুহূর্তে যে ভাঙন চলছে সেটা ঠেকানোর জন্য অলরেডি আমরা ওখানে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছি এবং ওই এলাকায় যেন আর না ভাঙে, যেহেতু এলাকা একটা প্রকল্প অনুমোদিত হয়েছে, সেই লক্ষ্যে আমরা পানি সম্পদ মন্ত্রী এবং পানি উন্নয়ন বোর্ড জোর প্রচেষ্টা চালাচ্ছি। এরই মধ্যে এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত 6.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য 647 কোটি টাকার একটি প্রকল্প সম্প্রতি একনেকের বৈঠকে অনুমোদন হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আবারও বেগম জিয়া প্রসঙ্গ। বিএনপি নেত্রীর হাসপাতাল থেকে বাসায় ফেরার প্রস্তুতি সম্পর্কে জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন,
ফারিহা, প্রায় 53 দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে আজকে তিনি আবার কিন্তু তার গুলশানের বাসভবনে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন 6:30 পার হয়েছে, সন্ধ্যা 7টার পরপরই নাকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা দিবেন, এমন তথ্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে, বিএনপির যে প্রেস উইং রয়েছে তার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া কিন্তু আর কোনো তথ্যই আজকে জানানো হয়নি। কিন্তু গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে, বা কয়েকদিন ধরেই তিনি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তার হার্ট এবং কিডনি ভালো মতো কাজ করছে না, সে কারণে তিনি অনেক অসুস্থ এবং বারবার তার জ্বর আসছে, সে ধরনের তথ্য কিন্তু কয়েকদিন ধরেই পেয়ে আসছিলাম। তবে আজকে সকালে যখন প্রেস ক্লাবে বিএনপির একটি ইভেন্ট কভার করতে যাই আমি, তখন কিন্তু বিএনপির একটি সোর্স থেকে তথ্য জানানো হয় যে হয়তো 3-4 দিনের মধ্যেই বেগম জিয়াকে তার হাসপাতাল থেকে তার বাসভবনে নিয়ে যাওয়া হবে। তবে সেটি যে আজকেই হয়ে যাবে সেটি জানা ছিল না। ঠিক বিকেলের দিকে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হলো যে আজকেই তাকে তার বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে, গুলশানের বাসভবনে। আর সকালেই আমি জেনেছি যে তার যে বাসভবনে যে তাকে নিয়ে যাওয়া হবে, এজন্য তার বাসভবন গত কয়েকদিন ধরেই প্রস্তুত করা হচ্ছে, নতুন এসি লাগানো হয়েছে, সেই ধরনের তথ্য পেয়েছি। আর তার বসবাসের জন্য একেবারে উপযোগী করে তোলা হয়েছে। আর যে ধরনের তথ্য আমি পেয়েছি সেটি হচ্ছে যে ডাক্তাররা নাকি মনে করছেন, এটি কিন্তু অথেন্টিক কোনো সোর্স নয়, বিএনপির বিভিন্নভাবে আমরা খবরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে যেটি জানতে পেরেছি যে তিনি এখন পর্যন্ত অসুস্থই রয়েছেন। তবে ডাক্তাররা আশঙ্কা করছেন এখানে থাকলে তার অন্য কোনো ধরনের রোগে আক্রান্ত হতে পারেন, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রয়েছেন। বিশেষ করে একটি তথ্য তারা দিচ্ছেন যে কিছুদিন আগে তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল, সেই ধরনের হয়তো আরও অন্য কোনো রোগে তিনি আক্রান্ত হতে পারেন। সে কারণেই সেই আশঙ্কা থেকেই তাকে নাকি তার বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই তার চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি আরও একটি তথ্য কিছুক্ষণ আগে বিএনপি প্রেস উইংয়ের পক্ষ থেকে আমাকে জানানো হলো যে তারা বলছেন যে তার যে এখন যে ধরনের চিকিৎসা দরকার, অ্যাডভান্স চিকিৎসা, সেই ধরনের চিকিৎসা তিনি এখানে যে হসপিটালে রয়েছেন সেখানে নেই বলে তারা দাবি করছেন। ঠিক সেই কারণে যে চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তার বাসাতেই দেওয়া সম্ভব, এটি তারা কিন্তু বলছেন। আর জানিয়ে রাখি ফারিহা যে তাকে 10ই এপ্রিল কিন্তু তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, অর্থাৎ সেই দিন তার টেস্ট করা হয়েছিল এবং পরের দিন রিপোর্ট দেওয়া হয়েছিল এবং 27 এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে কিন্তু 4 মে তার হঠাৎ করেই শ্বাসকষ্ট বেড়ে যায় এবং সেই সময় কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল বিদেশ নেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য। তবে আইনি বাধ্যবাধকতা থাকার কারণে কিন্তু তিনি যেতে পারেননি। এই ছিল এখান থেকে সবশেষ খবরাখবর। বিএনপি নেত্রীর হাসপাতাল থেকে বাসায় ফেরার প্রস্তুতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। রাজশাহীর পবায় সরকারের নয়নাভিরাম মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের পর নামাজ আদায় ও মসজিদটি এক পলক দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। মডেল মসজিদের নির্মাণ শৈলীতে আধুনিকতার ছোঁয়া আর সুযোগ সুবিধায় মুগ্ধ সবাই। রাকিবুল হাসানের রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার প্রাণকেন্দ্র নওহাটায় সরকার গড়ে তুলেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। মার্বেল আর গ্রানাইট পাথরে মোড়ানো আকর্ষণীয় ফটক, সিঁড়ি বেয়ে উঠতেই মসজিদের ডান পাশে কাবাঘরের আদলে সুউচ্চ মিনার, তারাখচিত কারুকাজে আবৃত মসজিদের শুভ্র দেয়ালগুলো। 3তলা মসজিদ ভবন সহ এর সুপ্রশস্ত মেঝে পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন 1000-এর বেশি মুসল্লি। আছে নারীদের নামাজ আদায়ের ভিন্ন কক্ষ। এটার স্থাপত্য কারুকার্য দেখে অনেক ভালো লাগছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বড় বড় মসজিদের মতো এখানে আমরা ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি। দিনের পর রাতে এ মসজিদের ভিন্ন রূপ। মসজিদের ভেতরটি আলোর ঝলমলতে জ্বলে ওঠে নতুন সাজে। লাইটিং এর ব্যবস্থা হওয়ার জন্য রাত্রে মসজিদটা দেখতে আরো বেশ সুন্দর দেখাচ্ছে। ইসলামিক কালচার আমাদের যেটা আমাদের এখানে এলাকায় আরো বিকশিত হবে। ইসলামের সুশিক্ষা প্রসারে সকল সুবিধা সম্বলিত এ মসজিদই স্থানীয় ধর্মভীরু মানুষের ভেতর থেকে গোঁড়ামি, কুসংস্কার দূর করবে বলে আশা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইসলামের সঠিক পথ পরিচালনা করার আমি মনে করি একটা উত্তম প্রতিষ্ঠান এটি তৈরি হলো। 3তলায় এই মডেল মসজিদে সংযুক্ত থাকবে ইসলামী ফাউন্ডেশনের একটি দপ্তর।
রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির প্রায় 2 মাস পর সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি নেত্রী বেগম জিয়া। থাকবেন চিকিৎসকদের তত্ত্বাবধানে। দেশে করোনায় 1.5 মাসে সর্বোচ্চ 67 জনের মৃত্যু। খুলনা বিভাগেই মারা গেছেন 24 জন। মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকাদান শুরু। এবং আবু তাহাকে গুমের অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, বলছেন নাগরিক প্রতিনিধিরা। বিব্রত আন্দোলনকারীরাও। দ্বিতীয় স্ত্রী জামায়াত নেতার মেয়েই মূল হোতা। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।